সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন কি গাছের জন্য আমি ভিডিওটা করছি। সত্যি কথা বলতে আজকে গাছের পরিচর্যা নয়, আপনারা জানেন যে জবা সহ বেশ কিছু গাছ শীতকালে ডরমেন্সি পিরিয়ডে চলে যায়। আর যখনই জানুয়ারি মাসের শেষের দিক থেকে একটু একটু করে তাপমাত্রা বাড়ে, তখন তারা ডরমেন্সি কাটিয়ে নতুন করে সাজতে শুরু করে। তবে বর্তমানে এই ডরমেন্সি শব্দটা সব গাছের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, কারণ অনেক গাছ, অনেক জবাই আবার দেখছি শীতকালে প্রচুর ফুল দিচ্ছে। সেসব কথা বলছি না, ব্যতিক্রম হতেই পারে। এই গাছটি আমার জবা মূল গাছটি যেটা হয় তার ফুলের কালারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা, এবং এইটা অনেকটা বড় হয়। শীতকালের ফুল তো তাই বড় হচ্ছে না। এবং এই গাছে আমার 3টি কালার আছে ওই রংটা ছাড়াও। দেখুন, আপনাকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা গ্রাফটিং করা হয়েছে এই ডালটাতে, আপনাদের দেখাই একটুখানি, এই ডালটাতে। আর সাদা আছে এখানে আবার, সেটা গ্রাফটিং আমি এটা কাটিনি, দূর থেকে দেখতে পাবেন কিনা, এই জায়গাটা আছে, কাটবো আমি রিপোর্টিং, এটাকে রিপোর্টিং করার পরেই কাটবো। মোট 3টি কালার এখানে পাওয়া যায়। আচ্ছা, তো এই গাছটার কেন আজকে ভিডিও করছি, কারণ এই গাছটা নতুন পাতা ছাড়তে শুরু করেছে, কচি কচি পাতা, তার মানে এর ডরমেন্সি পিরিয়ড প্রায় শেষ হয়ে গেছে। কাজেই আমাকে এর রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং মানে কিরকম, পুরাতন মাটিটাকে পরিবর্তন করে নতুন মাটি দিতে হবে। তো আমরা এটা খুব তাড়াতাড়ি করে করবো, কারণ খুব বেশি সময় নেব না, বড় ভিডিও করব না। এখানে বাধা ছিল, আমি কেটে দিলাম, তারপরে একটা সাপোর্ট ছিল, এটাও কেটে দিলাম। এখন আমার যে কাজটি করতে হবে খুব সাবধানে, যেহেতু মূল গাছটির এই ডালটাই রয়েছে, এই 4টা ডাল, এই যে এই 4টা মূল, যেটাকে এই যে হলুদ রঙের যেটা ফুল হচ্ছে এই 4টা ডাল, আর এখানে আছে সাদা রঙের, দেখাতে পারলাম না, এর আগে ফুল ফুটেছিল। আর এইটা হচ্ছে এখানে যে গ্রাফটিংটা করেছি, কোনোদিন কাছে থেকে দেখাবো, একদম আসল গাছ থেকে এটা মোটা হয়েছে, এই গাছটার গ্রোথ খুব বেশি। তো এইটা এই কটা এই 4-5টা ডাল কিন্তু এর এই যে এই কালারের বড় ফুল হবে। তো আমাকে কাটতে হবে খুব সাবধানে, কারণ যেন গ্রাফটিং এর তলার নিচের দিকে না আসে। তো আমি প্রথমেই এটাকে ভেজা ভেজা দেখতেন, আমি এটাকে ছত্রাক নাশক দিয়ে একটুখানি ঠিক করে নিয়েছি। এই সাদাটা একটুখানি কাটছি মাত্র এইটুকু, আর এটাকেও সমান করে কেটে দিচ্ছি, সমান করে কাটছি, দেখতে খুব ভালো লাগবে গাছটা। এটা থাকুক আলাদা, এইটা থাকুক আলাদা। আচ্ছা, এই কারণ এগুলো থেকে চারা করতে হবে। আচ্ছা, এইটাও কেটে দেবো আমি এখানে, এটার হাইটটা সমান করে রাখার চেষ্টা করছি। এই যে সবটাকে আমি চেষ্টা করব সমান করে। আর গাছ, টবের গাছ কোনো মতেই 3-4 ফিটের বেশি আমি লম্বা করি না, কারণ বেশি লম্বা হলে গাছ কিন্তু টব থেকে গড়িয়ে যায়, যার জন্য। তাহলে কাটা হয়ে গেল প্রথম কাজ এটা। এবার এখানকার কি করব, এখানে প্রচুর খাবার দিয়েছিলাম নভেম্বরের শেষের দিকে, কারণ নভেম্বরের শেষের দিকে দেওয়ার উদ্দেশ্য ছিল এই জন্য যে মাঝখানে যে শীতকাল আসবে, ডরমেন্সি পিরিয়ড, সেই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু আমি আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন মনে করিনি। এটা কি করব, আমি এখান থেকে হালকা চাপ দিলেই উঠে যাবে। এই যে দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন কত শেকড় হয়েছে। এই যে দেখুন, মনে রাখবেন এই কাজটি করার 2-3 দিন আগে থেকে জলটা চেষ্টা করবেন দেওয়া বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। এটা 2 দিন আগে জলটা দেওয়া বন্ধ করবে, তারপরেও কিন্তু মাটি ভেজা আছে, কারণ শীতকালে তো সেরকম খুব একটা যেহেতু রোদ লাগে না, মাটিটা প্রায় ভিজে থাকে। এর গোড়ার দিক এটা কি করবো, আমি চারদিকের কিন্তু অনেকটা মাটি আমি কেটে ফেলবো, কারণ নতুন মাটি দেব। এই মাটির প্রাণ প্রায় শেষ হয়ে গেছে, প্রচুর শেকড় কাটবে, তাতে কোনো যায় আসে না। তবে এই মাটি যেহেতু, এই মাটিটা আমার যেহেতু 1 বছর হয়ে গেছে, এই মাটির প্রাণটা কিন্তু অনেকটাই, মানে পৌষ্টিক মূল্য এর কমে গেছে। এই যে এতটুকু মাটি আমি নেব, বাকিটা কেটে দেব, বুঝতেই পারলেন।
আচ্ছা, আরো যদি কিছু কাটার মনে করা হয়, শেকড় যদি অতিরিক্ত থাকে সরু শেকড় গুলো কেটে দেবো আমি। এই যে ব্যাস, এর থেকে আর ছোট করব না। এবার একটা খোলম কুচি এখানে থাকে, সেটা আমি খুঁজে নেওয়ার চেষ্টা করছি। খোলম কুচিটা, হ্যাঁ এই যে পেয়ে গেছি। এবার এই টপটা তো পরিষ্কার আছে, দেখতেই পাচ্ছেন। এই টবে প্রথমে আমি দিলাম খোলম কুচি, দিলাম দিয়ে এবার খোলম কুচিকে চারদিক থেকে চিপস, যে কোনো চিপস আপনি স্টোন দিতে পারেন, অথবা বালি চারা যে নুড়ি গুলো হয়, নুড়ি পাথর, গোল গোল পাথর হয়, সেই পাথর দিতে পারেন। দিয়ে চারদিকে কলম কুচির চারদিকে আমি এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার উদ্দেশ্য হলো চারদিক থেকে কোনো বালি বা কাদা এসে জায়গাটাকে ব্লক করতে পারবে না, এটা দিয়ে দিলাম। এবার ওপরের মিডিয়া যাতে এই পাথরটা ভেদ করে ভিতরে নিচের তলার দিকে যে ছিদ্রটা যে বন্ধ না করে, শুকনো বালি একদম এটা দুমুঠো দিয়ে পুরোটাকে ঢেকে দেবো, মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি মতো মোটা করে দেবো একদম। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম। তাহলে এই বাড়ি ভেদ করে কিন্তু যে মাটিটা দেবো, যে মিডিয়াটা তৈরি করেছি এর জন্য, এই মিডিয়াটা কিন্তু বেশ ফ্রেশ থাকবে, এর তলাতে ভেদ করবে না। আচ্ছা, এবার কি করব, আমি এখানে একটুখানি কাজ প্রায় শেষ হয়ে গেছে। এবার একটুখানি কেমিক্যাল জিনিসগুলো হয়তো থাকতে পারে, গ্লাভস পরে করলে সবচেয়ে ভালো। তবে আমি এটা স্বাচ্ছন্দ্য বোধ করি না এগুলো কাজ করার সময়, যার জন্য গ্লাভস সবসময় আমি পরি না। যাই হোক, পরলে ভালো। তাহলে এবার আমি এইখানে আমি এই যে মিডিয়াটা আমি নিয়েছি, এই মিডিয়াটা বলতে কি কি আছে একটুখানি বলে দেওয়া ভালো আপনাদের। এখানে কিন্তু আছে গার্ডেন সয়েল আছে 30% মতো, 30 থেকে 40% আমি কিন্তু দিয়েছি এখানে কম্পোস্ট। আমার কাছে কম্পোস্ট সার প্রচুর আছে, তাই কম্পোস্ট সার মানে গোবর সারটা দিয়েছি। কম্পোস্ট সারও অল্প দিয়েছি। দিয়েছি আমি কোকোপিট, দিয়েছি আমি একটুখানি বালি, যাতে মাটিটা ওয়েল ড্রেনেজ হতে সুবিধা হয়। এখানে আমি কিছুটা এখান থেকে নিয়ে নিলাম, এতটা লাগবে না, মোটামুটি একটা আইডিয়া মতন নিলাম। আচ্ছা, এইবার একেবারে এখানে যে কিছু দেবো না তা নয়, এবার এখানে যেটুকু, এগুলো থাকলে দেবেন, না থাকলে কোনো ব্যাপার নাই, দূর থেকে দেখতে পাবেন কিনা। শিং চাচা বা শিংকুচি, নিম খোল, বনডাস্ট, সর্ষে খোল, আর সাধারণ যেটা আছে ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা জৈব ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক এটা হিসাবে, এটাকে আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে এটাকে মিক্স করে দিলাম, এটাকে ভালো করে মিক্স করে দিলাম। এবার মাটিটা হয়ে গেল একদম প্রাণ পাওয়া মাটি। আচ্ছা, এখানে থাকুক। এবার আমি এটাকে দিয়ে দেখে নেব যে আমার ঠিক হাইট আছে কিনা। হাইট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইটা মাঝখানে রেখে দিয়ে এটাকে আমি তলার দিকে শর্ট পড়লে আমি প্লেন ওই মাটিটা দিয়ে দেবো। আসলে এই মাটিটা তো আসল জিনিস। আচ্ছা, এইভাবে আমি দিয়ে দিলাম। এইবার একটুখানি চেপে দিতে হবে, আমরা হয়েই যাবে। একটুখানি এয়ার গ্যাপ যেন না থাকে সেটা চেষ্টা করতে হবে, যাতে এয়ার গ্যাপটা না থাকে। আমার কাছে কিন্তু 8টি ভ্যারাইটির জবা রয়েছে, হয়তো সব কটার আমি এইভাবে ভিডিও করব না, মানে একটা দেখিয়ে দিলেই তো হয়ে যায়। তবে দেখবো যদি পারি আমি আরো কোনো সময়, কারো যদি প্রশ্ন থাকে যে একবার ভালো করে আর দেখিয়ে দেন, তাহলে হয়তো দেখাবো। মোটামুটি হয়ে গেছে, এটা আর দেওয়া দরকার নেই। তবে একটুখানি একটুখানি মাটি, প্লেন মাটি দিয়ে দিলে ভালো হয়, কম মনে হচ্ছে। বাস, এই হচ্ছে ব্যাপার। এবার এইটাকে একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমি কিন্তু এখানে কোনো প্রকার রাসায়নিক খাবার দিইনি। রাসায়নিক খাবার তখনই দেব যখন, ও একটা ডাল থেকে গেছে মনে হচ্ছে। রাসায়নিক খাবার আমি তখনই দেব যখন এর 3 সপ্তাহ হয়ে যাবে। 3 সপ্তাহ হলে শেকড়টা অ্যাডজাস্ট হয়ে যাবে, আর শেকড় অ্যাডজাস্ট হয়ে গেলেই সেটা রাসায়নিক সার নিতে পারবে। এবার এখানে দিতে হবে জল। কোন জল দেব আপনারা জানেন, আমি কিচেন ওয়েস্ট থেকে লিকুইড ফার্টিলাইজার তৈরি করি, সেটা খুব কার্যকরী, গাছের সমস্ত চাহিদা পূরণ করে দেয়। আচ্ছা, যেখানে যেখানে কাটলাম সেখানে কিন্তু আমি ফাঙ্গিসাইড বসাবো, তবে এখন নয়, মানে যখন আরো 2-3টা কাজ করে নেব একসঙ্গে আমি প্রত্যেকটাতে ফাঙ্গিসাইড বসে দেবো, তাহলে ডাইব্যাকটা হবে না, ছত্রাক হবে না। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন।
টেম্পারেচার খুব বেশি হাই নাই, অতএব ছায়াতে রাখার কোনো দরকার নাই। যখন টেম্পারেচার বেশি থাকবে তখন একটু 2 দিন বা 1 সপ্তাহ যদি ছায়াতে রাখলে খুব ভালো হয় রেজাল্টটা। এবার যে মাটিটা থাকলো সে মাটিটার সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। মাটিটা কি করবেন? সত্যি কথা বলতে এই মাটিটাকে প্রথমে আমি একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে 1 mm যে চালনি আছে চালনিতে চেলে নেব। চেলে নেওয়ার পরে রোদেই থাকবে তখনই ওর মধ্যে আমি মাটির ধরেন 1 চামচ এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট দেব, আর 1/2 চামচ দেব ইউরিয়া দিয়ে ভালো করে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে একদম বস্তা বন্দি করে দেবো। আমার কাছে কোনো একটা ভিডিও দেখতে পাবেন বস্তা বন্দি করে আমার এরকম মাটি রাখা আছে, যাতে নতুন মাটিটাকে আমি কমপক্ষে 3 মাস রাখলে খুব ভালো হয়। আর ন্যূনতম 15 দিন বস্তাবন্দি করে রাখবো। ন্যূনতম বলছি 15 দিন, 3 মাস সবচাইতে ভালো। এইভাবে মাটির টেস্টটাকে চেঞ্জ করে দেবো। এরকম নয় যে মাটিতে করলাম সেটাকে ঝেড়ে টেড়ে একদম ধুয়ে দিলাম। দেখুন ওই মাটির প্রত্যেকটা গাছের আলাদা আলাদা খাবার প্রয়োজন আছে, তো যেটুকু প্রয়োজন খাবার যেটা পছন্দ করছে সেটা তো ও নিয়ে নিয়েছে, তাহলে ওই খাবারে তো এই গাছটির পছন্দের খাবারটা নেই, যার জন্য একটুখানি চেঞ্জ করতে হবে। আর মাটি এইভাবে 15 দিন থেকে 3 মাস যদি বস্তাবন্দি হয়ে থাকে, তাহলে প্রকৃতির নিয়মে তার মধ্যে সমস্ত এলিমেন্ট সমস্ত খনিজ পদার্থ ঠিক ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। আজ এতটুকুই। যদি আপনাদের এই ভিডিওটা সামান্যতম উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব দিয়ে অনুপ্রেরণা দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ধন্যবাদ।